মুসা বিন শমশের হলেন একজন বাংলাদেশী ব্যবসায়ী যিনি নিজেকে একজন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী এবং পাওয়ার ব্রোকার বলে দাবি করেন। তিনি ড্যারকো গ্রুপ প্রতিষ্ঠা করেন, একটি জনবল নিয়োগকারী প্রতিষ্ঠান। মুসা ১৯৮০-এর দশকে বিলিয়ন ডলারের অস্ত্র ব্যবসা করেছে বলে দাবি করেছে। কিন্তু বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তাকে তার সম্পদ এবং ব্যবসায়িক লেনদেন সম্পর্কে সংস্থাকে বিভ্রান্ত করার অভিযোগ করেছে। মুসার মোট সম্পদ অজানা, তবে তিনি দাবি করেছেন যে তার সুইস ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার এবং $১০ মিলিয়ন মূল্যের হীরা জমা হয়েছে। তিনি সাভার ও গাজীপুরে প্রায় ৪০০ একর জমির মালিকানা দাবি করেন। কিছু লোক বিশ্বাস করে যে মুসা তার সম্পদকে অতিরঞ্জিত করছেন, তবে এতে কোনো সন্দেহ নেই যে তিনি একজন ধনী ব্যক্তি যার ব্যবসায়িক লেনদেন বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক দৃশ্যপটে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। সালমান এফ রহমান একজন বাংলাদেশী ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের অন্যতম বৃহত্তম সংস্থা বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টাও। রহমান ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন এবং করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তিনি টেক্সটাইল শিল্পে তার কর্মজীবন শুরু করেন এবং পরে অন্যান্য খাতে যেমন ফার্মাসিউটিক্যালস, এনার্জি এবং ব্যাংকিং এর সাথে সম্প্রসারিত হন। রহমানের মোট মূল্য ২ বিলিয়ন বলে অনুমান করা হয়। তিনি বিবাহিত এবং ২ সন্তান আছে। তারেক রহমান একজন বাংলাদেশী ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং জাতীয় সংসদের বিরোধী দলের প্রধান। তিনি ১৯৬৭ সালে পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করেন। রহমান ১৯৯০-এর দশকের প্রথম দিকে রাজনীতিতে প্রবেশ করেন এবং ১৯৯৬ সালে জাতীয় সংসদে নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগ সরকারের একজন সোচ্চার সমালোচক ছিলেন এবং তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। রহমানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১.৭ বিলিয়ন। সজীব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বর্তমান আইসিটি উপদেষ্টা। তিনি আইসিটি কোম্পানি সিনাপসের চেয়ারম্যানও। ১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি ২০০৮ সালে বাংলাদেশে ফিরে আসেন এবং রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ২০০৮ সালে সংসদে নির্বাচিত হন এবং ২০১৯ সালে আইসিটি উপদেষ্টা হন। জয়ের মোট মূল্য ১.৫ বিলিয়ন অনুমান করা হয়, যা তাকে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি করে তোলে। সাইদ আবুল হোসেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম সংগঠন এপেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানও। হোসেন ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তিনি ফার্মাসিউটিক্যাল শিল্পে তার কর্মজীবন শুরু করেন এবং পরে রিয়েল এস্টেট, শিপিং এবং টেলিযোগাযোগের মতো অন্যান্য খাতে প্রসারিত হন। হোসেনের মোট সম্পত্তির মূল্য ১.২ বিলিয়ন বলে অনুমান করা হয়, যা তাকে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি করে তোলে। আহমেদ আকবর সোবহান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশের অন্যতম বৃহত্তম সংগঠন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যানও। সোবহান ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তিনি শিপিং শিল্পে তার কর্মজীবন শুরু করেন এবং পরে রিয়েল এস্টেট, মিডিয়া এবং টেলিকমিউনিকেশনের মতো অন্যান্য খাতে প্রসারিত হন। সোবহানের মোট মূল্য ১ বিলিয়ন বলে অনুমান করা হয়, যা তাকে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি করে তোলে। গিয়াসউদ্দিন মামুন বাংলাদেশের অন্যতম বৃহত্তম সংগঠন মেঘনা গ্রুপের সাবেক চেয়ারম্যান। তিনি ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তিনি টেক্সটাইল শিল্পে তার কর্মজীবন শুরু করেন এবং পরে সিমেন্ট, ইস্পাত এবং শক্তির মতো অন্যান্য খাতে প্রসারিত হন। মামুন কয়েক বছর ধরে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, যার আনুমানিক সম্পদ ৪২০ মিলিয়ন। যাই হোক, আর্থিক সংকট এবং বৈশ্বিক মন্দার কারণে তার মোট সম্পদের পরিমাণ কমে গেছে। ড. মহিউদ্দিন খান আলমগীর একজন বাংলাদেশী অর্থনীতিবিদ, বেসামরিক কর্মচারী এবং রাজনীতিবিদ। তিনি ২০০৪ সাল থেকে চাঁদপুর-১ আসনের প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদ সদস্য এবচার ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।
আলমগীর ১৯৪২ সালে চাঁদপুরের কচুয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরে অর্জিত হন। বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে তার স্নাতকোত্তর এবং পিএইচডি। আলমগীর একজন সফল অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ, কিন্তু তিনি কোটিপতি নন। তার মোট মূল্য প্রায় ৪০০ মিলিয়ন অনুমান করা হয়। এটি তাকে একজন ধনী ব্যক্তি করে তোলে, তবে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি নয়। ইকবাল আহমেদ একজন বাংলাদেশি ব্রিটিশ উদ্যোক্তা। তিনি হিমায়িত খাদ্য, প্যাকেজিং এবং হোটেল শিল্পে আগ্রহের সাথে একটি বহুজাতিক সংগঠন সিমার্ক গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও। আহমেদ ১৯৫৬ সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি হিমায়িত খাদ্য শিল্পে তার কর্মজীবন শুরু করেন এবং পরে অন্যান্য খাতে প্রসারিত হন। আহমেদের মোট মূল্য ২৯ মিলিয়ন অনুমান করা হয়, যা তাকে বাংলাদেশের অন্যতম ধনী ব্যক্তি করে তোলে। কঠোর পরিশ্রম, ব্যবসায়িক বুদ্ধিমত্তা এবং ভালো সময়ের সমন্বয়ের মাধ্যমে আহমেদ বাংলাদেশের অন্যতম ধনী ব্যক্তি হয়ে ওঠেন। তিনি একটি ছোট হিমায়িত খাদ্য কোম্পানির সাথে তার কর্মজীবন শুরু করেন এবং এটিকে শিল্পের একটি প্রধান খেলোয়াড় হিসাবে গড়ে তোলেন। এরপর তিনি ক্রমবর্ধমান বাংলাদেশি অর্থনীতিতে সুযোগের সদ্ব্যবহার করে অন্যান্য খাতে প্রসারিত হন। আহমেদও একজন বুদ্ধিমান বিনিয়োগকারী এবং স্টক মার্কেটে কিছু বিজ্ঞ বিনিয়োগ করেছেন। রাগিব আলী হলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী এবং এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের অন্যতম বৃহত্তম সংগঠন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানও। আলী ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তিনি ফার্মাসিউটিক্যাল শিল্পে তার কর্মজীবন শুরু করেন এবং পরে রিয়েল এস্টেট, শিপিং এবং টেলিযোগাযোগের মতো অন্যান্য খাতে প্রসারিত হন। আলীর মোট মূল্য ২৭০ মিলিয়ন অনুমান করা হয়, যা তাকে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি করে তোলে। তিনি একটি ছোট ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং এটিকে শিল্পের একটি বড় খেলোয়াড় হিসাবে গড়ে তোলেন। এরপর তিনি ক্রমবর্ধমান বাংলাদেশি অর্থনীতিতে সুযোগের সদ্ব্যবহার করে অন্যান্য খাতে প্রসারিত হন। আলীও একজন বুদ্ধিমান বিনিয়োগকারী এবং শেয়ার বাজারে কিছু বিজ্ঞ বিনিয়োগ করেছেন।